বিদ্যা মঙ্গলের নিদান সে বিষয়ে সন্দেহ নাই। এই বাক্যটি জটিল মনে হতে পারে, আমরা একটু সহজ করে নিতে পারি যে বিদ্যা যে মঙ্গলের উৎস তাতে কোনো সন্দেহ নাই। এর মধ্যে উৎস আবারও ভুল লেখা আছে। আচ্ছা, আমরা প্রথমত লিখে দিতে পারি সন্দেহ নাই, এটা লিখতে পারি আমাদের বাক্যের সুবিধার্থে যে there's no doubt, কোনো সন্দেহ নাই। অথবা আপনি এটাও লিখে দিতে পারেন যে বিদ্যা হচ্ছে মঙ্গলের উৎস, এডুকেশন। এরপর আমরা লিখে দিতে পারি ইটস আ সোর্স অফ প্রসপারিটি, ওয়েলফেয়ার। আচ্ছা, এরপর যে আমরা দেয়ার ইজ নো ডাউট দ্যাট, এখন আমরা লিখে দেবো যে এডুকেশন ইজ আ সোর্স অফ প্রসপারিটি, মানে মঙ্গলের উৎস, সমৃদ্ধির উৎস। আই থিংক সো আপকা। আচ্ছা, পরে আমরা দেখার চেষ্টা করি। এটা আপনার জন্য বাইরের কাজ থাকুক, কিন্তু অল্প বিদ্যা ভয়ঙ্কর। এটা আমরা ছোটবেলা থেকে শুনেছি। আমার মনে হয় না এটা আপনাদেরকে বলে দেওয়াটা আমার উচিত হবে। আপনারা সবাই যেভাবে পারেন এইটাকে লিখে দিবেন। এক্সাক্টলি এইটা লেখার একটা ওয়ে আছে। মানে এটা হচ্ছে প্রবাদ বাক্য। ঠিক যেভাবে আছে ওভাবে আপনি লিখবেন। আচ্ছা, পরবর্তী বাক্যটা আমরা দেখার চেষ্টা করি। সংসারে প্রত্যেক ব্যক্তিরই আপনার যথার্থ মূল্য বুঝিয়া চলা উচিত। দেখুন, একটু সহজ করে বললে মানে প্রত্যেক ব্যক্তিরই তাদের নিজস্ব যে কোয়ালিটি সেটা বোঝা উচিত এবং সেই অনুযায়ী চলা উচিত। এটাই মূলত এখানে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমেই অ্যাডভার্বিয়াল ফাংশন হিসেবে সংসারে আমরা লিখে দিতে পারি যে ইন সোসাইটি। প্রত্যেক ব্যক্তি বলতে আমরা কয়েকভাবে লিখতে পারি, এভরি পার্সন, এভরিবডি, ইন্ডিভিজুয়াল, এভরি ইন্ডিভিজুয়াল। প্রত্যেক ব্যক্তিরই বোঝা উচিত, মানে তার যে কোয়ালিটিটা আছে, তার যে যথার্থতা আছে, যথার্থ মূল্য, এটা বোঝা উচিত। আমরা অনেকভাবে লিখতে পারি যে অ্যান্ড শুড আন্ডারস্ট্যান্ড, অথবা ইভালুয়েট, অথবা আমরা বলতে পারি যে অ্যাসেস করা উচিত। আচ্ছা, তাদের যে কোয়ালিটি আছে, দেয়ার ট্রু কোয়ালিটি, যথার্থ যে মূল্যটা আছে, ক্যাপাবিলিটিসটা আছে, কোয়ালিফিকেশনটা আছে, এটা বোঝা উচিত এবং সেই অনুযায়ী কাজ করা উচিত। অ্যাক্ট অ্যাকর্ডিংলি, সেই অনুযায়ী কাজ করা উচিত। এখানে বাক্যটি খুবই সংক্ষিপ্ত আছে, আর এখানে থাকা প্রত্যেকটি বাক্যই আপনার কাছে জটিল মনে হবে। বাট আমরা এই জাতীয় বিষয়গুলোকে যদি কয়েকবার দেখি তাহলে আমাদের কাছে আবার সহজ হয়ে দাঁড়াবে। এরপর যে আমরা যেটা করতে পারি, যে ব্যক্তি যে বিষয়ে বিশেষ রূপে দক্ষ নহে, আচ্ছা, সাধু ভাষার একটা প্রভাব আছে, আমি বলেছি উপটে, তাহার পক্ষে সেই কার্যে হস্তক্ষেপ অভি অবিধায়, তার মানে যে বিষয়ে একজন ব্যক্তি দক্ষ না, ঠিক ওই বিষয় থেকে বিরত থাকাটাই উচিত। এটাই মূলত এখানে বলা হয়েছে। Have you got? আচ্ছা, চলুন আমরা দেখার চেষ্টা করি। এই বিষয়টা আমরা বেশ কয়েকভাবে লিখতে পারি। লক্ষ্য করেন, যেই ব্যক্তি, আমরা এই জাতীয় যেমন দেখুন, যে ব্যক্তি অর্ধশিক্ষিত, এই জাতীয় বাক্যগুলো যেন পরবর্তীতে আমরা সহজেই লিখতে পারি, এই জন্য আমাদের সাহায্য নিতে হবে। আমরা বলতে পারি একজন নির্দেশ করতে আ পারসন, এরপরে একে বোঝাতে হু ব্যবহার করতে পারি। আবারও আপনি চাইলে কি করতে পারেন, ঠিক এরকম ভাবে আপনি বলে দিতে পারেন দা পারসন, এভাবে লিখে দিতে পারেন দা পারসন, এরপরে হু, মানে এই রিলেটিভ প্রোনাউন যুক্ত করে এই পার্সনকে নির্দেশ করলেন। একটু জটিল মনে হতে পারে, আমি একটু দেখাই দিচ্ছি। যেমন দেখুন, যে বিষয়ে বিশেষ রূপে দক্ষ না, তার মানে আমরা এটা বলতে পারি যে হু ইজ নট প্র্যাকটিক্যালি স্কিলড, মানে পার্টিকুলারলি অথবা প্র্যাকটিক্যালি স্কিলড, দক্ষ না। আহ, হয় না যে কিছু কিছু বিষয় আছে ইন আ স্পেসিফিক ফিল্ড, একটি নির্দিষ্ট ফিল্ডে। দেখুন, মূলত এই বাক্যের মূল ভার্ব এখনো আসেনি। এখানে আমরা শুধু লিখলাম যে একজন ব্যক্তি, মানে এইটা নির্দেশ করতে, অথবা আপনি যে ব্যক্তি সরাসরি নির্দেশ করতে দা পার্সনও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। মানে একজন ব্যক্তি যিনি মূলত প্র্যাকটিক্যালি পার্টিকুলারলি স্কিলড না একটা নির্দিষ্ট ক্ষেত্রে। দেখুন, এই জায়গাটা হু ইজ নট পার্টিকুলারলি স্কিলড, এই অংশটা কিন্তু এখানে মূলত রিলেটিভ ক্লোজ হিসেবে ব্যবহার হয়েছে, আমরা জানিও বটে। আচ্ছা, এ পর্যায়ে আমাদের বাকি আছে যে তাহার পক্ষে সেই কার্যে হস্তক্ষেপ অবিধায়, তার মানে ওই কাজ থেকে বিরত থাকা উচিত।
আসলে আমার এই বাক্যগুলো বুঝতে সত্যিই আমাকে আমার নিজেরই পড়াশোনা করতে হয়েছে, কারণ এখানে এই যে যে কার্যে এই যে অভিধ্যায় আরো বেশ কিছু টার্ম আছে, এগুলো কেমন যেন একটু জটিল জটিল মনে হচ্ছে। আচ্ছা, এই মর্মে আমরা একই সাবজেক্ট হিসেবে নিয়ে, তার মানে উচিত নয় অর্থে আমরা রিলেটিভ এখানে একটা মডালিজের ভার্ব শুড ব্যবহার করতে পারি। শুড মানে নিজেকে বিরত রাখা উচিত। রিফ্রেইন, রিফ্রেইনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অংশ হিসেবে ফ্রম। ইন্টারফেয়ারিং মানে এই যে হস্তক্ষেপ করা থেকে, কোথায়, বিশেষ করে ইন দ্যাট এরিয়া, সেই এরিয়াতে, সেই কার্যে। আপনার কাছে সত্যি অবাক লাগতে পারে যে আসলে কি লেখা আর কি লিখতেছে। সত্যি আমি যদি এটাকে একটু আবার পুনরায় লিখতাম তাহলে আবার ঠিক হইতো। মানে যেটা আমি মুখে মুখে ইতিমধ্যে আপনাদের বলেও দিছি বটে, আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা, পরবর্তীতে আমরা যেটা করতে পারি, চাইলে আমরা এই বাক্যটাকে অন্যভাবে লিখতে পারি। আমি কিন্তু ইতিমধ্যে বলেছি আমরা বাক্যকে চাইলে অনেকভাবে উপস্থাপন করতে পারি। কেমন? আচ্ছা, এখন আমরা পরবর্তী বাক্য দেখার চেষ্টা করি। যে ব্যক্তি অর্ধশিক্ষিত, অর্ধ সুশিক্ষিতের ভান করে, আচ্ছা আচ্ছা, এটা তাহার অনুচিত। দেখছেন বাক্যগুলো বোঝাটাও কিছুটা আমার কাছে মনে হচ্ছে আপাতত যে কিছুটা হলেও জটিল বটে। আচ্ছা, এরপর যে আমরা যেটা করতে পারি, যে ব্যক্তি অর্ধশিক্ষিত, মিনিং দ্যাট আমরা এখানে আবার ব্যবহার করতে পারি দ্য পার্সন, যে অর্ধশিক্ষিত। এখন এই পার্সনকে নির্দেশ করতে আমরা বলতে পারি, আপনারা সবসময় মাথায় রাখবেন যে ব্যক্তি বলতে দা পার্সন হু ব্যবহার করে এরপর বাকি অংশ লিখবেন যে হু ইজ আহা এডুকেটেড, অর্ধশিক্ষিত, একই সাথে তিনি সুশিক্ষার ভান করে। দেখুন, এই পার্সনটাই কি করে, সুশিক্ষার ভান করে। এখন আমরা লিখে দিতে পারি যে প্রেটেন্ডস, প্রেটেন্ডস টু বি ফুলি এডুকেটেড, সুশিক্ষার ভান করে। তার মানে এই ব্যক্তিটি, এই যে এই ব্যক্তি মূলত, এখন আমরা লিখে দিতে পারি ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট, অনুপযুক্ত বা অনুচিত। আচ্ছা, এইখানে একটা ফ্যাক্ট হলো কি, আমরা এই বাক্যটা একটু ভিন্নভাবে লিখতে পারি। আমি যদি আরো অ্যাপ্রোপ্রিয়েটলি লিখি এইটা আরো সুন্দর হবে, কারণ আমি এইটা যেটা লিখেছি এটা সরাসরি আপনাদের বোঝার সুবিধার্থে এইটার ন্যায় লিখেছি। বাট এখানে অ্যাপ্রোপ্রিয়েট এইটা, কারণ মনের ভাব প্রকাশের সময় আমাদের কিছু কিছু সময়ে এই ব্যাপারগুলো অনুধাবন করতে হয়। মানে এখানে ব্যাপারটা বোঝানো হয়েছে এটা আসলে অনুচিত ঠিক তাদের জন্যই, ফর হাফ এডুকেটেড পার্সন, তাদের জন্য। এখন আমি বলতে পারি মূলত যারা প্যাটেন্টস করে, আমরা এটাকে ভার্ব হিসেবে লিখতে পারি যে প্যাটেন্টস টু বি ফুলি এডুকেটেড, যারা শিক্ষিত হওয়ার ভান করে। আচ্ছা, এই বিষয়টা আসলে অনুচিত, ইনঅ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, এইটা হচ্ছে উপযুক্ত। আপনাদের সুবিধার্থে এখন অ্যাড করে দিলাম। কেননা ইহাতে যে সে কেবল আপনার ক্ষতি করে তাহা নহে। দেখছেন কি রকম সাধু ভাষায় লেখা, তাহার এইরূপ আচরণের দ্বারা সমাজেও বিষম অনিষ্ট সাধিত হয়। আচ্ছা, এই বাক্যটা আমরা প্যাসিভলি লিখতে পারি, অ্যাক্টিভলি লিখতে পারি। তবে আমরা অ্যাক্টিভলি লেখার চেষ্টা করবো, এতে করে আরো সহজ ও ত্বরিত হবে। কেননা বলতে আমরা বলতে পারি এই কারণেই, এর জন্য আমরা প্রথমে লিখতে পারি ফর দিস রিজন, এই কারণেই। ইহাতে, ইহাতে বলতে আমরা এই যে তাদের যে স্বল্প বিদ্যা, মানে তারা অনেক বেশি ফুলি এডুকেটেড হওয়ার যে ভানটা করে। আচ্ছা, যদিও এই প্রসঙ্গটা বর্তমান প্রেক্ষাপটে আহ মানে সামনে এসেছে যে যারা নিয়ে হাতুড়ে ডাক্তার এরা আসলে কোনো কাজেই আসে না, এটা আমি পার্সোনালি বিলিভ করি না। এটার মূল কারণ হচ্ছে আহ সবে মাত্র কিছুদিন হয় যে এই এত অ্যাভেলেবল ডাক্তার, এটা 10 বছর আগেও এত ছিল কিনা সন্দেহ। আর 15 বছর আগে তো চিন্তাই করা যায় না, এত ডাক্তার ছিল না। তখন এই হাতুড়ে ডাক্তাররাই ছিল আমাদের এই বাংলাদেশের, বলা যেতে পারে মেরুদণ্ড। অন্তত পক্ষে সুখে দুঃখে যখন খুশি তখন এদেরকে ডেকে আনা যাইতো। আজকাল এটা মানে এখন কেউ বিশ্বাসও করি না, তেমন কাজেও লাগাতে পারে না। আচ্ছা, আরেকটি কথা, এখন অনেকে ফাঁকিবাজি করে, প্রকৃত শিক্ষাটা গ্রহণ করে না, কোনো রকমে যায় বসে ওষুধ বিক্রি করে,
শিক্ষাটাও গ্রহণ করে না, যে আস্তে ডাক্তারি করে দেয়। আর আমাদের দেশে মানুষ তো স্বভাবতই চোর, কিছু না বললেই নয়, মানে উপমহাদেশে মানুষই স্বভাবতই চোর হয়, কিছু মানুষ ছাড়া। আচ্ছা, ও, এটা না রেকর্ডেড কোর্স, এখানে কি ব্যক্তিগত কথা বলা উচিত হলো? আচ্ছা, সহজভাবে নেবেন, ব্যক্তিগত কথা বলে ফেললাম। কেননা হোয়াট ইজ রিজন, এই কারণে এখন আমরা লিখতে পারি যে এই ধরনের বিহেভিয়ার, মানে তার যে আচরণ বা এই যে তার যে কার্যকলাপ অ্যাক্টিভিটিস, এটা শুধু নিজের ক্ষতিই করে না, ডাজ নট, মানে এইরকম ভাবে নট অনলি হার্মস, অথবা আমরা বলতে পারি ডাজ নট ব্যবহারের দরকার নেই, কারণ নট অনলি ব্যবহার করলেই হয়ে যায়, এখন আমরা ভার্বটা ব্যবহার করছি হার, মানে ওই ব্যক্তির নিজের, দ্য ইন্ডিভিজুয়াল, ব্যক্তির নিজের, মানে ব্যক্তিদেরই শুধুমাত্র ক্ষতি করে ব্যাপারটা এরকম না, একই সাথে আমরা বলতে পারি বাট অলসো এটা একই সাথে সমাজেরও ক্ষতি করে, অ্যান্ড কজেস আ গ্রেট, মানে বিষম অনিষ্ট, তার মানে গ্রেট ড্যামেজ, বিশাল অনিষ্ট করে সোসাইটির। এই জাতীয় বাক্যগুলো আসলে আপনার কাছে একটু আনইজি ফিল হতে পারে। হ্যাঁ, আমি উপলব্ধি করি। এটার মূল কারণটা কি? মূল কারণটা হলো এইখানে যে জাতীয় বাক্যগুলো লেখা আছে, সত্যিকার অর্থেই বাংলায় যেমন ডিফিকাল্ট, ইংরেজিতে লেখার সময় ডিফিকাল্ট, মনের ভাব প্রকাশ করাটা অপেক্ষাকৃত জটিল বটে। আমি আপাতত জাস্ট অ্যাক্টিভ সেন্সে লিখে দিয়েছি, আপনি প্যাসিভ সেন্সে লিখতে পারেন, মানে তাদের যে আচার আচরণ, যেটা মানুষের ক্ষতি করে, এট দ্য সেম টাইম সমাজের ক্ষতি করে। আচ্ছা, হাতুড়ে বৈদ্যগণ প্রকৃত চিকিৎসক নহে। আচ্ছা, আমরা এই পর্যায়ে লিখতে পারি যে, অন্যভাবে একটু দেখে নিতে পারি এই বাক্যটি, যেটা আমরা শুরুতে দেখলাম, যে এই যে মানে তাদের এই ধরনের আচরণ, তাদের কন্টাক্ট, তাদের চিকিৎসা, এর শুধু ব্যক্তিকেই ক্ষতি করে না, ব্যক্তি নিজেকেই ক্ষতি করে না, এটা অলসো সোসাইটিরও ক্ষতি করে। আমার কাছে মনে হচ্ছে এইটার চেয়ে এটা অ্যাপ্রোপ্রিয়েট বেশি, তাই না? আচ্ছা, আপনি যে কোনো একটা লিখতে পারবেন, মানে এই ধরনের ব্যাপার ব্যক্তি মানুষকে শুধু ক্ষতি করে না, সোসাইটিকে ক্ষতি করে। চলুন এখন দেখার চেষ্টা করি, হাতুড়িয়া বৈদ্যগণ প্রকৃত চিকিৎসক নহে। কারণ বৈদ্যগণ বলতে এই যে কোয়াক, কোয়াক ডাক্তার, আমরা যাকে মানে অ্যাভেলেবল গ্রাম অঞ্চলে দেখা যায়, যদিও এখন এরকম দেখা যায় না, এরা প্রকৃত আহ নয়, মানে চিকিৎসক নহে, সেটাই বলা হয়েছে যে, ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, আসলে এরা এরা প্রকৃত রিয়েল ফিজিশিয়ান, এরা প্রকৃতপক্ষে চিকিৎসক নহে, কারণ তাদের অতি অল্প জ্ঞানই থাকে। আচ্ছা, অতি অল্প জ্ঞান, আমরা বলতে পারি দে হ্যাভ বলতে পারি, অথবা পজেস বলতে পারি, কিছু থাকা অর্থে, অধিকারে থাকা অর্থে, দে পজেস। এরপর আমরা বলতে পারি অনলি মিনিমাল আন্ডারস্ট্যান্ডিং অফ মেডিকেল সায়েন্স, মানে তাদের এই মেডিকেল সায়েন্সে, চিকিৎসা শাস্ত্রে প্রকৃত যে জ্ঞান, অন্তত মানে আমরা যেটাকে বলতে পারি খুবই কম জ্ঞান আর কি, এই অর্থে মিনিমাল আন্ডারস্ট্যান্ডিং। একটু বুঝে নেবেন, কিছু টার্ম আছে ব্যতিক্রম, আমি বলেছি যে এটা আপনার কাছে যেমন সুবিধাজনক মনে হবে না, এটা ধরে নিতে পারেন এক্সট্রা। আচ্ছা, মানে এই পজেস এটা মিনিং দ্যাট হচ্ছে অধিকারে থাকা অর্থে। আর ও অধিকারে থাকে কি, বা তারা কি পায়, বা তাদের কি আছে, মিনিমাল আন্ডারস্ট্যান্ডিং অফ মেডিকেল সায়েন্স, অল্প আন্ডারস্ট্যান্ডিং আছে মেডিকেল সায়েন্স। আচ্ছা, কিন্তু তাহারা নিজেরাও বুঝে না, বুঝিলেও অপরের নিকট স্বীকার করে না। আচ্ছা, মানে তারা প্রথমত বুঝতে চায় না, আর যখন বুঝে, and ই when they get it, যখন তারা এটা বুঝে, এটা অপরের কাছে স্বীকার করে না। এটা আপনি লিখবেন, এটা আমি লিখে দিব না। সুতরাং তাহারা কোন সুচিকিৎসকের ভান করিয়া যদি সংকটাপূর্ণ রোগের চিকিৎসা ভান গ্রহণ করে, তবে ওই রোগের মৃত্যু অবশ্যম্ভাবী। আচ্ছা, এই জায়গাটা সুতরাং বলতে আমরা সো ব্যবহার করি, বাট এখানে উপযুক্ত হচ্ছে দেয়ারফর, তাহারা, মানে এরা, মানে যদি, যদি এখানে একটা কনজাংশন আছে, আমরা লিখতে পারি সাচ এ পার্সন, অথবা দে, তারা যদি ভান ধরে, আমরা প্রেজেন্ট পার্টিসিপল লিখে ফেলতে পারি যে প্রেটেন্ডিং টু বি কম্পিটেন্ট ডক্টর, মানে একজন যথোপযুক্ত বা একজন
সুচিকিৎসক এই ভানটা যদি তারা ধরে, দেখুন এইটা কিন্তু আছে মূলত প্রেজেন্ট পার্টিসিপল একসাথে লিখে দিয়েছি সংক্ষিপ্ত আর কি। আমরা লিখে বলতে পারতাম যে হু প্রিটেন্ডস। আচ্ছা, এরপরে আমরা লিখি যে আহ, এই যে যে সুচিকিৎসকের ভান ধরিয়া যদি তারা কার্যভারটা গ্রহণ করে রোগীকে দেখে টেক্স রেসপন্সিবিলিটি ফর ট্রিটিং আ পেশেন্ট। ওকে, যদি তারা এই রোগের দায়িত্বভার গ্রহণ করে, তবে এই যে যে রোগীটা আছে, এই রোগীটা কি হবে মূলত, এই রোগীটা ক্রিটিক্যালি ইল পেশেন্ট, মূলত এর যে মৃত্যু, সেই মৃত্যুটা অবসম্ভাবী হয়ে উঠবে, বিকাম ইনএভিটেবল। ইনএভিটেবল। আচ্ছা, দেখুন আমরা এখন এই যে যে বিকাম যুক্ত করে এই অংশটাকে এখানে লিখে দিলাম, কিভাবে আসলো, এই অংশটা কিভাবে আসলো, এই প্রশ্ন থাকবে, ঠিক না? আমি কিন্তু আগেই বলেছি সত্যিকার অর্থেই এই পর্বটা জটিল এবং আপনার কাছে জটিল মনে হবে। আপনি যদি কঠিন মনে হয় তাহলে অ্যাভয়েড করে পরবর্তী ভিডিওগুলো দেখবেন। আচ্ছা, এরপরে এই বাক্য দুটো আপনি দেখে নিতে পারেন। তারা সমাজে অজ্ঞ লোক দিগকে প্রতারণা করিয়া উহাদের ভীষণ ক্ষতি সাধন করে, মানে ডিসিভ করে, তাদের অনেক ক্ষতি করে। আচ্ছা, এটা আপনারা ইয়া করে নেবেন, দেখে নেবেন যেটা আছে। আচ্ছা, এই কয়েকগণ প্রতারণা করে, ইগনোরেন্ট মেম্বার্স অফ সোসাইটি, মানে যারা অজ্ঞ, এই সোসাইটিদের মূলত তারা ডিসিভ করে, প্রতারণা করে। আচ্ছা, এরপরে এখানে আছে, এটা আপনি একটু দেখে নেবেন। আর এই তো, ধারাবাহিকতা বজায় রাখুন। পরবর্তী ক্লাস কিসের উপর আছে আমাদের, বিসিএস বা এই মর্মে এখান থেকে শুরু হবে, এগুলো আমরা দেখব। ভালো থাকুন, সুন্দর সময় কাটান, আমার সাথে থাকুন এবং ইংরেজি শিখুন।